देखो এখানে একটা পিডিএফ দেওয়া আছে, হ্যাঁ, কিছু কোশ্চেন আছে। দেখো, संस्कृत साहित्य को कितने भागों में विभाजित किया है? সঞ্জিতা বলো কি আসবে? সঞ্জিতা বলো কি কোশ্চেনটা উত্তর কি হবে? চারটা। হ্যাঁ বলো। চত্বারো। তত্ত্ব আরো। আচ্ছা, এ বলেছে চারটা। আচ্ছা, শুভদীপ বলো কটা আসবে? হ্যালো, ক্লাস করতে একটু পরে ফোন করছি, হ্যাঁ? শুভদীপ বলো কি আসবে? সংস্কৃত সাহিত্যে কিতনে ভাগों में विभाजित किया गया है? কতগুলো ভাগ? সংস্কৃত সাহিত্য তো দুটো ভাগ, বই একটা বৈদিক একটা লৌকিক। আচ্ছা, দুটো বলেছে। ও বলেছে চারটা, এ বলেছে দুটো। এখনো দুটো অপশন বাকি আছে। সঙ্গীতা দিয়ে আছে, বলো কি আসবে? স্যার দুটোই তো জানি। দুটোই। দেখো এটা উত্তর কি হবে বলো তো? এটা উত্তর কিন্তু দুটোই, হ্যাঁ। বৈদিক সংস্কৃত আর লৌকিক সংস্কৃত। চারটা কে বললে, কি জন্য চারটা বললে? সংস্কৃত সাহিত্য দুটো ভাগে বিভক্ত। বৈদিক সাহিত্য, যেখান থেকে সংহিতা, আরণ্যক, উপনিষদ, ঠিক আছে, শেষ হচ্ছে। তারপরে আমাদের শুরু হচ্ছে কি? তারপরে আমাদের শুরু হচ্ছে লৌকিক সাহিত্য। লৌকিক সাহিত্যের প্রথম শ্লোক কি ছিল? হুম, মা নিষাদ প্রতিষ্ঠান তম সরস্বতী সমাহা ছিল না? রামায়ণ যে রচনা হয়, হ্যাঁ, বাল্মীকির দ্বারা, ঠিক আছে, সেইখান থেকে লৌকিক সাহিত্যের উৎপত্তি। হ্যাঁ, লৌকিক সাহিত্যে রামায়ণ, মহাভারত এগুলো চলে আসে কি? রামায়ণ থেকে হচ্ছে লৌকিক সাহিত্যের উৎপত্তি হয়। তাহলে সংস্কৃত সাহিত্যে দুটো ভাগে বিভক্ত, হ্যাঁ। তারপরে আর কি আছে দেখি। শিল্পা আছে, শিল্পা বলো। বৈদিক এবং লৌকিক में किस प्रकार का अंतर पाया जाता है? মানে বৈদিক সাহিত্য লৌকিক সাহিত্যের মধ্যে পার্থক্যটা কি? কর্মের স্বরূপ, ধর্মের স্বরূপ, ব্যাকরণের স্বরূপ, কিসের পার্থক্য আছে বলো? হুম, দুই পার্থক্য হবে। কি হবে? দুই। দুই, ধর্মের স্বরূপ, তাই তো। বৈদিকের ধর্ম হুম। কিরকম ছিল? হুম, বৈদিক কালে ধর্ম কয় প্রকার ছিল? সেখানে কি ধর্ম সম্পর্কে কোনো কিছু উল্লেখ ছিল? হ্যাঁ, বৈদিক সাহিত্যে কিন্তু ধর্ম সম্পর্কে কোনো কিছু উল্লেখ থাকেনি। কিন্তু লৌকিক সাহিত্যে কি হয়? হুম, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, সেখানে একটা ধর্মের ভাগ করে দিয়েছিল, আশ্রমের ভাগ করে দিয়েছিল। তাহলে বৈদিক এবং লৌকিকের মধ্যে যে প্রকার প্রায় অন্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? ধর্মের অন্তর, ধর্মের স্বরূপ সম্পর্কে কিছু পার্থক্য এখানে পাওয়া যায়। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন। বলো, লৌকিক সংস্কৃতের কাল, কে বলবে লৌকিক সংস্কৃতের কাল কত? হুম, লৌকিক সংস্কৃতের কাল কত? সময়, সময়টা কত লৌকিক সংস্কৃতের? লৌকিক সংস্কৃতের কাল বা সময়টা কত? 200, 500, 2000, কোনটাই নয়। কোনটা হবে? 500 খ্রিস্টপূর্ব। 500 খ্রিস্টপূর্ব। লৌকিক সংস্কৃত যদি বলা হয় যে লৌকিক সংস্কৃতের কাল কত, সেক্ষেত্রে কি আছে? 500 খ্রিস্টপূর্ব। সঞ্জিতা আছে, লৌকিক সাহিত্যের প্রারম্ভ কিসसे माना जाता है বলো? লৌকিক সাহিত্যের প্রারম্ভ, সঞ্জিতা কি আসবে বলো উত্তর? লৌকিক সাহিত্যের প্রারম্ভ। হুম, দেখো বৈদিক সাহিত্য শেষ হচ্ছে, লৌকিক সাহিত্য শুরু হচ্ছে। আমি একটু আগে কি বললাম? যে লৌকিক সাহিত্যের প্রথম শ্লোক বললাম। রেখা বলো কি আসবে বলো? রামায়ণ হবে স্যার। রামায়ণ, তাই তো। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। বাল্মীকি। বাল্মীকির প্রথম শ্লোক কি ছিল? মা নিষাদ প্রতিষ্ঠান সমগমঃ শাশ্বতী সমাহ যৎপঞ্চ মিথুনাদিকং বদি কাম। আদিকমতি কাম। আচ্ছা, মহাভারত কে রচনা করে? বেদব্যাস। ব্যাসদেব, যে বেদব্যাস, কোনটা ঠিক? ব্যাসদেব না বেদব্যাস, কোনটা ঠিক? বেশ। বেশ। কোনটা বললে? বেশ। ব্যাসদেব। ব্যাসদেব। তাহলে বেদব্যাস নয়? হ্যাঁ। না না স্যার। তাহলে বেদব্যাসটা কে? বলো কে? দুটোই ঠিক। দুটোই ঠিক তো। আরে দুটোই তো ঠিক।
ঠিক আছে, দুটোই দুটোই একই, ও আলাদা করে নাম। আবার যদি বলে কৃষ্ণদ্বৈপায়ন তাহলে কি হবে? হ্যাঁ, একই ব্যক্তি। একই ব্যাপার। যেমন ধরো কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, কি কৌটিল্য, বিষ্ণুগুপ্ত, ও চাণক্য, তিনজন যেমন একই ব্যক্তি, ঠিক আছে, একই। সে একই আলাদা আলাদা। তাহলে ধরো পুরাণের রচয়িতা কে? পুরাণের রচয়িতা বলো, পুরাণের রচয়িতা কে? বেদব্যাস, ওটাও সেই বেশ। ব্যাসদেব। হুম। তাহলে দেখো এখানে গীতা, একই। হ্যাঁ, শ্রীমদ ভগবত গীতা কার রচনা? ব্যাসদেবের। কারণ সে তো শ্রীমদ ভগবত গীতা কোথায় আসছে? শ্রীমদ ভগবত গীতা তো মহাভারতেরই ভীষ্ম পর্বের মধ্যে দিয়ে গীতা চলে আসছে, তাই না? শ্রীমদ ভগবত গীতা যেটা তোমাদের, সেটা কি, সেটা মহাভারতের যে ভীষ্ম পর্ব আছে, সেই ভীষ্ম পর্বের মধ্যে দিয়ে চলে আসছে, তাই না? তাহলে দেখো শ্রীমদ ভগবত গীতা, পুরাণ, মহাভারত, তিনজন কিন্তু একই ব্যক্তি। হুম, এবং এই ব্যক্তি কে বলতো? বেদকে চার ভাগে ভাগ করে। আর রামায়ণ হচ্ছে শুধুমাত্র কে আসছে? বাল্মীকি। লৌকিক সাহিত্যের যে প্রারম্ভিক বা লৌকিক সাহিত্যের যে প্রারম্ভ হয়, সেই প্রারম্ভের প্রারম্ভিক শ্লোক কে রচনা করে? কোশ্চেন দিতে পারে। লৌকিক সাহিত্যের যে উৎপত্তি হয়েছে, সেই উৎপত্তি শ্লোক কে রচনা করে? তো সেক্ষেত্রে কি আসবে আমাদের উত্তর? হ্যাঁ, রামায়ণের রচয়িতা বাল্মীকি। স্নিগ্ধা আছে, বলো 5 নম্বর কোশ্চেন। বিশ্ব সাহিত্যের ইতিহাসে সবচেয়ে বড় মহাকাব্য কোনটা? বিশ্ব সাহিত্যের ইতিহাসে সব থেকে বড় মহাকাব্য কোনটা? স্নিগ্ধা আছে, বলো। স্যার মহাভারত। মহাভারত, তাই তো। কত শ্লোক আছে মহাভারতে? কত শ্লোক আছে? 1,00,000 শ্লোক। শত 1,00,000। সংহিতাকে বলা হচ্ছে, শত সহস্রী সংহিতা বলা হচ্ছে। মহাভারতকে। রামায়ণকে কি বলা হয়? চতুর্বিংশতি। সংহিতা। রামায়ণে 24,000 শ্লোক আছে, মহাভারতে 1,00,000 শ্লোক আছে, শিশুপাল বধে সামথিং কিছু স্বর্গ আছে, হ্যাঁ 20টা স্বর্গ, কিছু শ্লোক আছে। আর শ্রীমদ ভগবত গীতায় কতগুলো শ্লোক আছে বলো? ভগবত গীতাতে শ্লোক সংখ্যা কত? গীতাকে বলা হয় 700। সপ্তশতী। গীতাকে কি 700। বলা হয়? সপ্তশতী বলা হয়, সপ্তশতী। কারণ কি, সেখানে 700 শ্লোক আছে। ক্লিয়ার? শিশুপাল বধের রচয়িতা কে? কালকে পড়ে আলোচনা করে গেছি। শিশুপাল বধের রচয়িতা কে? মহাকবি মাঘ। কবি মাঘ। মাঘ কি জন্য বিখ্যাত? হুম, মাঘে সন্তি ত্রয়োগুণাঃ। তিনটি গুণ। তিনটি গুণের মধ্যে কি একটা হচ্ছে? উপমা, 2 নম্বর অর্থগৌরব, আর 3 নম্বর পদলালিত্য, তাই তো? উপমা, অর্থগৌরব, পদলালিত্য, তিনটা গুণের জন্যই সে বিখ্যাত। তাই জন্য বলে যে মাঘে সন্তি ত্রয়োগুণা। ক্লিয়ার? শিল্পা আছে, বলো। সংস্কৃত সাহিত্যের আদি কাব্য, আদি কাব্য, আদি কবি। সংস্কৃত সাহিত্যের আদি কাব্য, আদি কবি কে আসবে বলো? সংস্কৃত সাহিত্যের আদি কাব্য রঘুবংশ, ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত, বলো। দোলন এসে দোলন, বলো। সংস্কৃত সাহিত্যের আদি কাব্য কে? সংস্কৃত সাহিত্যের আদি কাব্য রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ না রঘুবংশ? মহাভারত। মহাভারত আদি কাব্য? বাহ। রামায়ণ। রামায়ণ। শ্লোক আমাদের কি ছিল? রামায়ণে প্রথম শ্লোক থাকেনি? মা হুম। নিষদ প্রতিষ্ঠান। মা নিষদ প্রশ্ন। তাহলে সে যদি প্রথম আদি শ্লোক রামায়ণ বা বাল্মীকি, তাহলে বাল্মীকি কি হবে? রামায়ণ। মহাভারত কি হবে? রামায়ণের পরে তো মহাভারত এসছে। এই বিষয়ে অনেক মতান্তর আছে তো। মতান্তর থাকলেও রামের যুগটা আর কি বলে, এ, আমাদের মহাভারতের যে ইয়েটা আছে সেটা দেখলে তো পেয়ে যাবে। রামোপাখ্যান কোথায় পাওয়া যায় বলো? রামোপাখ্যান মহাভারতেই পাওয়া যায়। তাহলে তাহলে তো রাম অবশ্যই আগে, কারণ সেইখানে রামের কথা উল্লেখ করে গেছে, তাই না? আদি কাব্য, ঋগ্বেদ। শোনো, ঋগ্বেদ। ঋগ্বেদ হবে না, কেন হবে না? এটা তো বেদ আছে, বৈদিক সাহিত্য আসছে, হ্যাঁ, কাব্য তো নয়। বেদটা কি কাব্য?
কোশ্চেন বলেছে সংস্কৃত সাহিত্যের আদি কাব্য, প্রথম কাব্য এখানে কোনটা আসবে? রামায়ণ। ঋগ্বেদ তো কাব্য নয়, এ তো বেদ। রঘুবংশ কার রচনা? কালিদাসের। কতগুলো, এখানে কতজন রাজার বর্ণনা করা হয়েছে? 29 জন। শেষ রাজা কে? কালকে আলোচনা করেছি, শেষ রাজা কে? অগ্নিবর্ণ। প্রথম রাজা কে? রাজা দিলীপ। দিলীপ থেকে শুরু হচ্ছে। দিলীপের পত্নীর নাম কি? সুদক্ষিণা। সুদক্ষিণা। কার কাছে সন্তান না থাকার জন্য কার কাছে গিয়েছিল? কার আশ্রমে গিয়েছিল? সেখানে তাকে গরুর সেবা করতে বললো, গাভীর সেবা করতে বলেনি? কার আশ্রমে গিয়েছিল? সব ভুলে গেছে, কিচ্ছু করেনি। গাভীর নাম নন্দিনী ছিল, কোন আশ্রম ভুলে গেছি। গাভীর নাম নন্দিনী না গাভীর সন্তানের নাম নন্দিনী, কোনটা? হ্যাঁ, সেবা করতে বলেছিল না, গো সেবা। গাভীর নাম নন্দিনী না গাভীর সন্তানের নাম নন্দিনী, কোনটা? সে বশিষ্ঠের কাছে গিয়েছিল। বশিষ্ঠের কাছে গিয়েছিল। হ্যাঁ, একটু ভালো করে যে নোটটা কালকে দিলাম, কালকে দিয়েছি অবশ্যই, এখনো পড়োনি, ঠিক আছে? তো ওটা একটু ভালো করে পড়ো। এই কোশ্চেনগুলো কিন্তু আসে আমাদের বারবার পরীক্ষাতে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষাতে রিপিট হয়, তো এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো। সাধারণ কোশ্চেন, কিন্তু তার মধ্যেই কোশ্চেনগুলো চলে আসে। আর সাধারণকে আমরা অতি সাধারণ ভাবতে যে আমরা ভুলগুলো করে ফেলি। আচ্ছা, দেখি দেখো। সঞ্জিতা বলো, মহাভারতের প্রণেতা, সোজা কোশ্চেন, কে আসবে? কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন। ব্যাসদেব, বেদব্যাস, তাই তো? একই ব্যক্তি। হ্যাঁ। বৈশম্পায়ন কে ছিল? বৈশম্পায়ন ছিল কোথাকার চরিত্র বলে এটা? কে বলবে কোথাকার চরিত্র? সেটা কাদম্বরী। কাদম্বরী। তারাপীড় চন্দ্রাপীড় ছিল যে। আচ্ছা, আর কেউ? যজুর্বেদ ভাগ করে দিয়েছিল। হ্যাঁ, বলো বলো। যজুর্বেদের যজুর্বেদ দিয়েছিলেন বৈশম্পায়ন। যজুর্বেদ দিয়েছিল বৈশম্পায়নকে। ঋগ্বেদ কাকে দিয়েছিল? দিয়েছিল কৈলকে, জৈমিনীকে। জৈমিনী, তাই তো? অথর্ববেদ সুমন্ত। বৈশম্পায়ন যজুর্বেদ। যজুর্বেদ। হ্যাঁ, কে বললো তারাপীঠ চন্দ্রাপীঠ চলে গেল কাদম্বরীতে? আরে এই যে কৃষ্ণদ্বৈপায়ন, এরই শিষ্য বৈশম্পায়ন। এই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস 4টা বেদকে ভাগ করে 4জন শিষ্যকে দেয়, তাহলে একটি শিষ্য কে ছিল? বৈশম্পায়ন। যাজ্ঞবল্ক্য কি রচনা করে? যাজ্ঞবল্ক্য কে বলো? যাজ্ঞবল্ক্য সংহিতা রচনা হয় না? মহাভারতের প্রণেতা যাজ্ঞবল্ক্য বলেছে। যাজ্ঞবল্ক্য কি হবে এখানে? মহাভারতের প্রণেতা দ্বৈপায়ন। বাল্মীকি কে ছিল? রামায়ণের প্রণেতা। যাজ্ঞবল্ক্য সংহিতার রচয়িতা ছিল যাজ্ঞবল্ক্য। একটু দেখতে হবে। হ্যাঁ, দেখো, स्निग्धा আছে, बोलो शत सहस्री व शत सहस्र संहिता के नाम से किसे जाना जाता है? शत सहस्र संहिता के नाम से किसे जाना जाता है? স্যার মহাভারত। মহাভারত, তাই তো? শত সহস্র সংহিতা বলতে কতগুলো শ্লোক এখানে? আচ্ছা, মহাভারতের কটি স্তর আছে বলো? কটি ভাগে বিভক্ত মহাভারত? 3টি স্তর। 3টা স্তর, তাই তো? এক জয় নম্বর ভারত মহাভারত। জয়। জয়। জয় ভারত মহাভারত। ভারত। 3 নম্বর হবে মহাভারত। জয়ের শ্লোক কত? 8800। 8800। আটশো। ভারতে
24,000 24,000। মহাভারতে 1,00,000 আচ্ছা, এই যে তিনটা রচনা জয়, ভারত, মহাভারত, এই জয়কে কি নামে আখ্যা হতো, কাদের রচনা বলা হতো? সুমিত্রা সৌত বলো। রচনা। সৌত রচনা। কাদের? সৌত রচনা। সৌত রচনা। ভৌত রচনা জয়, তাই তো। আর ভারত ব্রাহ্মণ্য রচনা। ব্রাহ্মণ্য রচনা। মহাভারত ভিক্ষু ও সমনগণের রচনা। সমগণের রচনা। তাহলে দেখো, এই যে মহাভারতকে আমরা বলেছি 1,00,000 শ্লোকে রচিত, তার জন্য শত সহস্র সংহিতা বলা হচ্ছে প্রথমত, ঠিক আছে। দ্বিতীয় বলা হচ্ছে, দেখো এখানে কি আছে, এখানে তিনটে ভাগে ভাগ করছে মহাভারতকে, তিনটা স্তর করে দিয়ে। একটা হলো জয়, জয়ের শ্লোক সংখ্যা হচ্ছে 8,800। 2 নম্বর হচ্ছে ভারত, ভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। 3 নম্বর হচ্ছে মহাভারত, মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। তাহলে জয়, ভারত আর মহাভারত তিনটা রচনা তোমরা দেখে নেবে। এবারে কোনটা কার রচনা, কোনটা সমগণের রচনা, ঠিক আছে, কোনটা ব্রাহ্মণগণের রচনা, বিভিন্ন ভাবে যে ভাগগুলো আছে তোমাদের ওখানটাতে একটু দেখে নেবে প্রত্যেকে। তারপরে দেখো এখানে কি বলেছে, যে পুরাণ, পুরাণের নাম কিছু আছে, অপর নাম পুরাণকে কিছু বলা হয়? হুম, লৌকিক সাহিত্য। হ্যাঁ, পঞ্চম বেদ বলা হয়। পঞ্চম বেদ। পঞ্চম বেদ। পঞ্চম বেদ। যেমন রামায়ণকে কি বলা হয়? আদি কাব্য বলা হয়। হুম, রামায়ণকে বলা হয় কি? আদি কাব্য। চতুর্বিংশতি সহস্র সংহিতা ইত্যাদি বলা হয়। পঞ্চম বেদ কাকে কাকে বলা হয় বলো? বেদ তো 4টা, ঋক, সাম, যজু, অথর্ব, 4টা বেদ চলে গেল। পঞ্চম বেদ কাকে কাকে বলা হয় বলো? মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। মহাভারত আর কেউ নাই? মহাভারত, পুরাণ, আর নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র। দেখো, নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র হচ্ছে কি, ওকে কেন বলা হয়, নাট্যশাস্ত্রের একটু ব্যাখ্যাটা দেওয়া আছে। কারণ নাট্যশাস্ত্র যে ঋগ্বেদ থেকে কি নিয়েছিল বলতো? পাঠ্য। যজুর্বেদ থেকে কি নিয়েছিল? নাট্যশাস্ত্রে ঋগ্বেদ থেকে অভিনয়। নিয়েছিল পাঠ্য, অভিনয়। অভিনয়, রসায়ন। নিয়েছিল অভিনয়। যজুর্বেদ থেকে অভিনয়। সামবেদ থেকে নিয়েছিল গান, আর অথর্ববেদ থেকে রস আর সংখ্যা। রস। তাহলে 4টা বেদ থেকে 4টা টপিক এখানে তুলে নিয়েছিল নাট্যশাস্ত্র ভরদুমুনি। ঋগ্বেদ থেকে পাঠ্য নিয়ে নিয়েছিল, যজুর্বেদ থেকে অভিনয়, সামবেদ থেকে গান, আর অথর্ববেদ থেকে রস। তাহলে 4টা বেদ থেকে 4টা তথ্য এখানে তুলে নেয়, এবং পরবর্তীকালে কি আসে, তার জন্য তাকে পঞ্চম বেদ আখ্যা দিয়েছিল। তাহলে পঞ্চম বেদ বলতে 3টে কাব্যের মধ্যে আমাদের চলে আসে। একটা হচ্ছে কি, এখানে আমরা একটা পাবো পুরাণ, 2 নম্বর কি পাবো? মহাভারত, মহাভারত, 3 নম্বর নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র। এগুলোকে পঞ্চম বেদ বলে পরিচিত এগুলো, ঠিক আছে। কি আছে দেখতে পাচ্ছি না তো। কৌশিক আছে, বলো। क्वेश्चन देखो, पुराणों के किसके अंतर्गत माना गया है? रामायण, महाभारत, वैदिक साहित्य, लौकिक साहित्य, क्या बोलो? पुराण, पुराण के কিভাবে মানা হয় বলো? লৌকিক সাহিত্য। লৌকিক, তাই তো। আচ্ছা, আর কেউ কিছু বলবে? লৌকিক না অন্য কিছু? পুরাণ, সেদিনে কেউ মনে হয় কোশ্চেন করেছিল আমাকে যে স্যার পুরাণ তো বৈদিক হবে। আরে পুরাণ বৈদিক হবে না, কারণ রামায়ণ, মহাভারত, পুরাণ একদিকে থাকে। ক্লিয়ার? হ্যাঁ, রামায়ণ, মহাভারত আর পুরাণ। তাহলে এটা কি আসবে? এটা লৌকিক সাহিত্যের অন্তর্গত। আর লৌকিক সাহিত্যে দেখো, আদি শ্লোক আমরা আলোচনা করলাম, আদি কাব্য আলোচনা করলাম। আমাদের বৈদিক সাহিত্য শেষ হচ্ছে, অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, ঠিক আছে। এই বৈদিক সাহিত্য আমাদের শেষ হচ্ছে, লৌকিক সাহিত্যের উৎপত্তি হচ্ছে। লৌকিক সাহিত্যের প্রথম শ্লোক ছিল কি, প্রথম কবিকে, প্রথম কবি হচ্ছে বাল্মীকি। বাল্মীকির মুখনিসৃত যে বাণী, ঠিক আছে, মা নিষেধ প্রতিষ্ঠান্ত সমা, এই শ্লোকটা দিয়ে লৌকিক সাহিত্য আমাদের শুরু হচ্ছে। ক্লিয়ার? সুলেখা এসছে, বলো। ফিরেছো না? এখনো ফিরোনি বাড়ি? না স্যার, এখন ট্রেনে আছি। ট্রেনে, আচ্ছা। পুরাণ কত প্রকারের আছে বলো? পুরাণ কি সংখ্যা? 18। পুরাণ কতগুলো ভাগ আছে বলো তো? পুরাণের কতগুলো ভাগ? পুরাণের ভাগ কতগুলো? 3টি। 3টি। 3টে ভাগে
একটা তুমি পাবে। প্রথমত পুরাণকে কি বলা হচ্ছে, পুরাণ দুই ভাগে বিভক্ত, একটা মহাপুরাণ আর একটা কি উপপুরাণ। উপপুরাণ। পুরাণও আছে 18 প্রকার এবং কি মহাপুরাণও আছে 18 প্রকার, তাহলে দুটোতেই 18 প্রকার করে পাবো সে আছে, ঠিক আছে। হ্যাঁ, দুটোই আমরা কি পাবো, 18টা করে পাবো। মহাপুরাণও 18 প্রকার আর উপপুরাণও 18 প্রকার। কিন্তু তার মধ্যে কি পাবো আমরা, আবার যে আমাদের দরকার কি, দেখো আমাদের ওখানটা কোশ্চেন কি রকম হয়ে যায় পুরাণ থেকে, অনেক সময় কোশ্চেন করে দেয় যে পুরাণ আমরা মহাপুরাণ কোনটা নয় বা উপপুরাণ কোনটা নয়। তার মানে আমাদেরকে কি দেখতে হবে, পুরাণ সম্পর্কে যে তথ্য আছে, প্রথমত পুরাণ কাকে বলে, হুম, পুরাণ কোথা থেকে আসছে, তারপরে 18টা যে পুরাণ আছে 18টা পুরাণ তোমাকে মনে রাখতে হবে। মানে মহাপুরাণ যদি আমরা মনে রাখি তাহলে কি উপপুরাণের দরকার নেই। তাহলে কি আছে মহাপুরাণের মধ্যে, কি আছে বলতো, ম দয়ম আছে না, ম দিয়ে দুটো পুরাণ, কি কি, ম দয়ম মার্কণ্ডেয়, মৎস্য। মার্কেন্ডেয়, মৎস্য পুরাণ মার্কেন্ডেয় পুরাণ। ভ দয়ম, ভ দিয়ে দুটো, কি কি হয়, ভাগবত ভবিষ্যৎ ভবিষ্যৎ ভাগবত। তারপরে ব্র তয়ম, ব্রহ্ম ব্রহ্মাণ্ড ব্রহ্ম বৈত্য ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড ব্রহ্মবৈবর্ত। ব চতুষ্টয়ম, ব দিয়ে চারটা, বিষ্ণু বামন বিষ্ণু বরায় বামন বায়ু বিষ্ণু বরায় অনাপলিঙ্গ পুষ্কানি পুরাণানি পৃথক পৃথক। অগ্নি হচ্ছে অগ্নি নারদ আ হচ্ছে নারদ, প হচ্ছে পদ্ম, লি হচ্ছে লিঙ্গ, লিঙ্গ গ হচ্ছে গরু কু হচ্ছে কুর্ম। আর স্ক হচ্ছে সন্ধ্যা। টোটাল 18 প্রকার পুরাণ তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ 18 প্রকার মহাপুরাণ যদি মনে রাখি তাহলে আমাদের যে উপপুরাণ আছে সেটাকে আর মনে রাখার প্রয়োজন পড়বে না, কারণ যে কোনো একটা মনে রাখলে অপরটা আমরা বাদ চলে যাবে, তাই না। আর তিনটে ভাগ যেটা বললাম, কি বললাম দেখো, এটা তোমাদেরকে জানতে হবে। বৈষ্ণব বা সাত্ত্বিক পুরাণগুলি কি কি, নোটস পত্র দেওয়া হবে যাদের নেই, ঠিক আছে, কোনো চাপের কিছু নেই, সব দিয়ে দেবো। বৈষ্ণব বা সাত্ত্বিক পুরাণগুলো কি কি, ভাগবত পুরাণ, নারদীয় পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, হ্যাঁ, বরাহ পুরাণ, 6টা পুরাণ গেল। ব্রাহ্ম বা রাজসিক বা রজগুণ সম্পন্ন পুরাণ কি কি, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মবৈবর্ত, মার্কেন্ডেয়, ভবিষ্য এবং বামন পুরাণ। শৈব বা তামসিক বা তমগুণ প্রধান পুরাণ কি কি, শৈব বা শিব, বায়ু, হ্যাঁ একই, লিঙ্গ, স্কন্দ, অগ্নি, মৎস্য, কুর্ম। টোটাল 6টা করে কি পাবো, 18টা পুরাণ আমরা পাবো। পুরাণের সংখ্যা এখানে কত হবে, 18 প্রকারের। যদি 1 2 3 4 অপশন থাকতো তাহলে কি হতো, পুরাণ সংখ্যা দুটো বলতে তখন তোমরা, কারণ কি মহাপুরাণ আর উপপুরাণ। তোমাদের কোশ্চেন আসবে কোনটি মহাপুরাণ নয়, কোনটি উপপুরাণ নয়, এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। अच्छा रेखा আছে, रेखा बोलो पुराणों के रचनाकार कौन माना गया है, पुराणের রচনাকার কে, দ্বৈপায়ন, বাল্মীকি, বেদব্যাস, যাজ্ঞবল্ক্য। হুম, দেখো এখানে দুটো অপশন করে দিয়েছে, হ্যাঁ, কৃষ্ণ দ্বৈপায়ন দিয়ে দিয়েছে, আবার বেদব্যাস দিয়ে দিয়েছে। বেদব্যাস। যেই কৃষ্ণ দ্বৈপায়ন সেই তো বেদব্যাস। হুম, দুটো অপশনই করে দিয়েছে এখানে, দুটোই ঠিক হবে এটা। বাল্মীকি রামায়ণের কাণ্ডের সংখ্যা, বাল্মীকি রামায়ণের কাণ্ড সংখ্যা বলো, রামায়ণে কতগুলো কাণ্ড আছে, 7। সপ্তকাণ্ড ক্রম অনুসারে বলো, সাতটি কাণ্ড। ক্রম অনুসারে বলো। 1 নম্বরে বালকাণ্ড, 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 2 নম্বর অযোধ্যাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, তারপরে অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ড, তারপরে কিষ্কিন্ধাকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড। বলো সুন্দর, সুন্দর, স্তরের মাঝে সুন্দরকাণ্ড যুদ্ধকাণ্ড তারপরে উত্তরকাণ্ড যুদ্ধ, তারপরে উত্তর। উত্তর। দেখো আমাদের কোশ্চেন আছে, এটা ক্রম অনুসারে দেবে কোশ্চেনটা, যে ক্রমানুসারে রামায়ণের যে কাণ্ড আছে ক্রম অনুসারে লিখো। বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড। এই যে কাণ্ডগুলো আমরা এখান থেকে দেখলাম। মহাভারতেও ঠিক ক্রম অনুসারে পড়বে, হ্যাঁ। মহাভারতে কি হবে বলো, আদি সভা, বন বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, শক্তি, স্ত্রী, শান্তি, মানে একদম ক্রমানুসারে চলবে। কিন্তু 18টা পর্বও আমাদের ক্রমানুসারে মনে রাখতে হবে। এখানে যে 7টা কাণ্ড আছে 7টা কাণ্ডেও আমাকে ক্রম অনুসারে মনে রাখতে হবে। এবার এখান থেকে কোশ্চেন কি হবে, প্রথমত ক্রম অনুসারে দিল, বলো এখানে বৃহত্তম কাণ্ড কোনটা, বৃহত্তম কাণ্ড কোনটা এখানে,
যুদ্ধকাণ্ড। যুদ্ধকাণ্ড। সব থেকে বড় কাণ্ড, বৃহত্তম। হুম। আর এখানে যে বলে দিল ক্ষুদ্রতম কাণ্ড কোনটা, সব থেকে ছোট কাণ্ড কোনটা? কিষ্কিন্ধাকাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা কাণ্ড হচ্ছে সব থেকে ছোট কাণ্ড। তাহলে সব থেকে বড় কাণ্ড যুদ্ধকাণ্ড, সব থেকে ছোট কাণ্ড কিষ্কিন্ধা কাণ্ড। তাহলে ক্রম অনুসারে কিন্তু এই কাণ্ডগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? ক্রমানুসারে এই যে টপিকগুলো না, এগুলো কিন্তু আস্তে আস্তে কোশ্চেন হবে। কে মেসেজ করলে জয়েন করার জন্য? তারপর দেখো পরের কোশ্চেনে যাবো আমরা। বাল্মীকি রামায়ণে কাণ্ড কি? এটা তো হয়ে গেল। হ্যাঁ, 7টা কাণ্ড। আচ্ছা, অনুশ্রী এসছে, বলো প্রথম কোশ্চেন তোমার জন্য। বলো, মহাভারতের রচনা কাণ্ড? কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণদ্বৈপায়ন, তাই স্যার তো? কৃষ্ণদ্বৈপায়ন। হ্যাঁ। তারপরে কোশ্চেন দেখো, গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম কিস বেদে উদ্ধৃত হওয়া হয়? ঋগ্বেদে। হুম, ঋগ্বেদে, তাই তো? হ্যাঁ, ঋগ্বেদে। আচ্ছা, হ্যাঁ। গায়ত্রী মন্ত্র বলেছে এখানে। গায়ত্রী মন্ত্র সর্বপ্রথম, আচ্ছা গায়ত্রী ছন্দ যে আছে না, ছন্দের অক্ষর সংখ্যা কত? 24। 24। হুম? গায়ত্রী ছন্দ যদি বলতো কি আসতো, কতগুলো? গায়ত্রী ছন্দের অক্ষর সংখ্যা ছিল 24। 24। হুম? কারণ আমাদের ছন্দ যেগুলো, বৈদিক ছন্দ যেগুলো আছে না, গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, ঠিক আছে, টোটাল যে ছন্দগুলো আছে, ছন্দগুলো কিন্তু যে অক্ষর সংখ্যা, এটা কিন্তু জানতে হবে আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, ওই ছন্দগুলোকে কি ছন্দ বলা হয় যাদের অক্ষর আছে? বৈদিক ছন্দগুলো কি নামে পরিচিত? হুম, কে বলবে? বৈদিক ছন্দগুলো কি নামে পরিচিত যাদের অক্ষর আছে যেগুলো? বলো। দেখো, ছন্দ তো দুই প্রকার, একটা হচ্ছে বৈদিক লৌকিক ছন্দ। ছন্দ, লৌকিক ছন্দ। তাহলে বৈদিক ছন্দ কি কি আসবে, আর লৌকিক ছন্দগুলোর মধ্যে কি কি বলবো আমরা? বলো, বৈদিক ছন্দটা কি বলবো? বলো। লৌকিক ছন্দ রচয়িতা কি? বলো, কে কি বলে বলতো? পিঙ্গল, পিঙ্গল মনে। হ্যাঁ, লৌকিক। গঙ্গা দাস। হ্যাঁ, লৌকিক ছন্দ যদি হয় আচার্য গঙ্গা দাস, আর বৈদিক ছন্দ হ্যাঁ, যদি হয় সেটা কি হবে? পিঙ্গলাচার্য। পিঙ্গলাচার্য। ঠিক আছে? তো পিঙ্গলাচার্যের ছন্দকে কি ছন্দ বলা হয়? ওটা তো অক্ষরযুক্ত হয় না। স্যার স্যার হুম, ছন্দসূত্র। স্যার হুম। স্যার লৌকিক ছন্দ ছন্দসূত্র বলা হয়। আচার্যের নামটা একটু বলুন না। লৌকিক ছন্দ আচার্য গঙ্গা দাস। লৌকিক ছন্দকে কি ছন্দ বলা হয় বলো তো? মাত্রা, মাত্রাবৃত্ত বলা হয় না? সেখানেও অক্ষর আছে, কিন্তু সেটাকে তার মাত্রা, হ্রস্ব দীর্ঘ অনুযায়ী নির্ণয় করা হয় না আমাদের ওখানে? স্যার লৌকিক বৈদিক। বৈদিক আর লৌকিক। বৈদিককে কি বলবো তাহলে? ওটা বলে দিন। বৈদিককে অক্ষরবৃত্ত বলতে পারো, কারণ এটা অক্ষরেই পরিচিত, মানে কতগুলো কি অক্ষর আছে, ঠিক আছে? বৈদিক হচ্ছে অক্ষরবৃত্ত, আর ওটা হচ্ছে মাত্রাবৃত্ত বলবো, ঠিক আছে? আর্য কি ভাষা কনসিথি? আর্যদের ভাষা। সংস্কৃত ভাষা। প্রাকৃত? কে বললে যে সংস্কৃত? স্যার সংস্কৃত। আচ্ছা, সংস্কৃত ভাষা, ঠিক আছে, তাই হোক। আর কি আছে? রেখা আছে, বলো তো। মহাভারতের মুখ্য রস, রেখা বলবে, কেউ বলবে না। বলো।
নেই নাকি? স্যার এটা বীর রস। শান্ত রস স্যার। মুখ্য রস বলেছে, মুখ্য। শান্ত শান্ত রস। হুম, মুখ্য হলে শান্ত। বীর রস হচ্ছে যখন যুদ্ধকাণ্ডে যাবে তখন বীর চলে আসে। প্রধান রস একটা থাকে না, শান্ত রস। দেখো আমাদের ত্রিমুনির অন্তর্গত কে? ত্রিমুনির অন্তর্গত কে? কাত্তায়ন। কাত্তায়ন। কাত্তায়নের অপর নাম বাট বড়রুচি। বড়। বড়রুচি। ঠিক আছে, দেখো ত্রিমুনির মধ্যে পাণিনি এক নম্বর কে আসছে? হুম, পাণিনি, পাণিনি, পতঞ্জলি, কাত্তায়ন। পতঞ্জলি। হুম, 3 নম্বর আসবে কাত্তায়ন। কাত্তায়ন রচিত বইয়ের নাম কি বলতো? বার্তিক। 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 তার জন্য একে বার্তিককার বলা হয়। কাত্তায়নকে কি বলা হয়? বার্তিক। কারণ বার্তিক রচনা করেন। ঠিক আছে, একটু চা নিয়ে। যাক, দেখো পরের কোশ্চেন কি বলছে? অষ্টাধ্যায়ীর রচনা। পাণিনি। অষ্টাধ্যায়ী রচনা পাণিনি, তাই তো? ভর্তৃহরি রচনা কি তাহলে? ভর্তৃহরি বলো, ভর্তৃহরি কি রচনা করেছে তাহলে? স্যার পাণিনি শতক। বলেছে নীতি শতক। কি কৌমুদি বললে কে? আরে একটা দার্শনিক গ্রন্থ হচ্ছে বাক্যপদীয়। হ্যাঁ, একটি মহাকাব্য আছে, বলো কি হবে? হুম, আরে ভট্টিকাব্য। ভর্তি কাব্য, হ্যাঁ, বা রাবণ বধ কাব্য। ভট্টিকাব্য বা রাবণ বধ কাব্য পড়িনি আমরা? বেদব্যাসের রচনা কি কি আছে বলো? কতগুলো রচনা আছে বেদব্যাসের? স্যার মহাভারত আর পুরাণ। মহাভারত, পুরাণ, আর কিছু নেই? হুম, আর কিছু নেই? উত্তর মীমাংসা কার রচনা বলো? উত্তর মীমাংসা বাদরায়ণ। বেদব্যাস। কে? বাদরায়ণী, বেদব্যাস। এই বাদরায়ণ যে আছে, উত্তর মীমাংসার রচয়িতা বাদরায়ণ, এই বাদরায়ণ আর বেদব্যাস একই ব্যক্তি। বেদব্যাস মানে কি? ব্যাস বেদকে 4 ভাগ ভাগ করে দিয়েছে। হুম, আর এখানে কি বাদরায়ণ ব্যাস এই একই। এটা হচ্ছে উপাধি, বাদরায়ণটা হচ্ছে উপাধি ছিল তার। তাহলে মহাভারত হচ্ছে, পুরাণ হচ্ছে, আবার কি আসবে? উত্তর মীমাংসাও আসবে, মীমাংসা দর্শন। যদি মীমাংসা শুধু বলে দেয় পূর্ব মীমাংসা, তখন জৈমিনী চলে আসে। জৈমিনী কে ছিল? তার শিষ্য ছিল। হুম, জৈমিনীও কিন্তু তার পুত্র ছিল। হ্যালো, আচ্ছা আচ্ছা, আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা 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 আচ্ছা। কোটায় বেরোবেন? কোটায় বেরোবেন? আচ্ছা ঠিক আছে, না 10টা পারে তো। হুম হুম, আপনি বেরিয়ে গেছেন নাকি? ঠিক আছে নিন, হ্যাঁ, দেখো। আর পতঞ্জলি রচয়িতা কি বলো? পতঞ্জলি মহাভাষ্য। মহাভাষ্য। পতঞ্জলি হচ্ছে মহাভাষ্য, তাই তো? পাণিনীয় সূত্রের পাণিনীয় সূত্রের প্রসিদ্ধ বার্তিককার, দেখো এই বার্তিককার বললাম না, একটু আগে আলোচনা করলাম। কাত্তায়ন। বার্তিককার হবে কাত্তায়ন। হুম, বার্তিক রচনা করতে, তাই জন্য বার্তিককার বলা হয় কাত্তায়ন। তারপরে দেখো এখানে বলা হচ্ছে মহাভাষ্যের রচনা। পতঞ্জলি। মহাভাষ্যের রচনা কি হয়?
সমাবেশ রচনা কি হবে? পতঞ্জলি। 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 সৌরি 7:30 ক্লাস বলেছিলাম, 8:15 জয়েন করছে সব। তারপর দেখো রামায়ণের প্রথম কাণ্ডের নাম, ওই যে বললাম না যে বালকাণ্ড। কাণ্ডগুলো মনে রাখতে হবে। বালকাণ্ড। রামায়ণের প্রথম কাণ্ড চেয়েছে এখানে। রামায়ণের প্রথম কাণ্ড কি আসবে? বালকাণ্ড। বালকাণ্ড। পরপর বালকাণ্ড, তারপরে অযোধ্যাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, কুণ্ডকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড। উত্তরকাণ্ড। পরপর কোনটা বৃহত্তম, কোনটা ক্ষুদ্রতম থেকে আরম্ভ করে A to Z তথ্য কিন্তু এখানে তোমাদের দরকার, এগুলো কোশ্চেন হয়। 8 अध्यायों के शास्त्रों को क्या कहते हैं? 8টি অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়। অষ্টাধ্যায়ী কতগুলো শ্লোক আছে, মানে সূত্র সংখ্যা আর কি, সূত্র কতগুলো আছে? প্রায় 4000। প্রায় 4000। সঠিক ধরতে গেলে কত করা হয়? 3996। এটা মতান্তর আছে কিছু, তো তার জন্য প্রায় 4000 বলে দেওয়া হয়। পরে দেখো भारतवर्ष में সুর ভারতী के नाम से किस भाषा को जाना, সুর ভারতী কাকে বলা হয়, কোন ভাষাকে? পরিচিত কোশ্চেন একদম। সংস্কৃত। সুর ভারতী কি বলতে? সংস্কৃত। সংস্কৃত। संस्कृत 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 भाषा। संस्कृत साहित्य का आदि कवि किसे कहा जाता है? संस्कृत साहित्य आदि कवि काके बोला है? महर्षि वाल्मीकि। महर्षि वाल्मीकि। তারপর দেখো গায়ত্রী মন্ত্র में कितने वर्ण हैं? চতুর্বিংশতি। যদি বলা হয় নিশ্চিত গায়ত্রী, দেখো সাধারণভাবে আমরা এখানে কি পাচ্ছি, যে কোন 23টি হবে মনে হয়। ধরো গায়ত্রী মন্ত্র যদি বলা হয় 24, অষ্টবিংশতি কার আছে? উষ্ণিক। উষ্ণিক। তারপরে কি হবে? অতে কত আসবে? অনুষ্ঠুপে কত আসবে? অনুষ্ঠুপে 32। 32। তাহলে দেখো এইভাবে 4 করে আমাদের ছন্দগুলো বাড়বে। তাহলে আমাদের যদি বলা হয় বৈদিক সাহিত্যের ছন্দ কত বলতো, কতগুলো ছন্দ আছে বৈদিক সাহিত্যে? বৈদিক সাহিত্যে টোটাল ছন্দ কতগুলো? 26টি। 26টা। বৈদিক সাহিত্যের 26টি ছন্দ আছে। প্রত্যেকটা অক্ষর 4 করে শুরু হচ্ছে, 104 দিয়ে শেষ হবে। 104ই তো, 26টি 104 শেষ হচ্ছে। কারণ এইবারে কি হচ্ছে, দুটো ভাগ হয়ে যায়, একটা হচ্ছে নিশ্চিত গায়ত্রী, হ্যাঁ, আর একটা কি আসবে? ভৌরিক গায়ত্রী। একটা আসবে বিরাট গায়ত্রী, একটা আসবে স্বরাট গায়ত্রী। কোথাও একটা কমবে, কোথাও একটা বাড়বে, এটা কিন্তু আমাদের কোশ্চেন অলরেডি এসে গেছে। তো এই ছন্দগুলো থেকেও কিন্তু একটা কোশ্চেন আমাদের থাকবে। আর যাই হোক, তোমাদেরকে একটা তথ্য, যেটা নতুন একটা তথ্য ইউডিএসসি থেকে এসেছে, দেখো আমাদের আগে যে সিস্টেমটা ছিল, আমাদের নেটের ক্ষেত্রে দুটো অপশন থাকতো, একটা হলো নেট আর একটা নেট অ্যান্ড জিআরএফ, তাই তো? নেট অ্যান্ড জিআরএফ। কিন্তু এখন এবছর মানে এই যে জুনে যে পরীক্ষা হবে তোমাদের, সেইখানে 3টে অপশন করেছে। একটা করেছে কি পিএইচডি স্কোর কার্ড, হ্যাঁ, এখানে একটা ওরা কাট অফ ঠিক করবে যেটা হচ্ছে নেটের থেকে কম। পিএইচডি স্কোর কার্ড মানে কি, এখানে যদি তুমি এই কার্ডটা কোয়ালিফাই করতে পারো, তাহলে তুমি যে কোনো ইউনিভার্সিটি গিয়ে তোমাকে এন্ট্রান্স না দিয়ে পিএইচডির জন্য তুমি সুযোগ পাবে, ইন্টারভিউ দিলে সুযোগ পেলে। ঠিক আছে? অনেকে কি হয়, আমার একটা কোশ্চেন জন্য নেট হলো না, নেট যখন হয়নি আমি পিএইচডিও করতে পারছি না, এই সুযোগটার জন্য কি হচ্ছে, আর প্রত্যেককে কি করছে, এই আওতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ যেটা হচ্ছে তোমাদের, শোনা গেল। আমি বললাম কি আমাদের নেটে এখন 3টে অপশন পাবে তোমরা। স্যার আরেকটা রিপিট করুন। কি বললাম, নেটে এখন 3টে অপশন তোমরা পাবে। অনেক জায়গায় দেখবে পিএইচডির জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হচ্ছে না? পিএইচডির জন্য রেট রিসার্চ টেস্ট যেটা নেওয়া হচ্ছে, এখন থেকে নেট পরীক্ষা যে দিচ্ছ 3টে পয়েন্ট তোমরা পাবে। একটা পাবে পিএইচডি স্কোর কার্ড, এই নাম্বারটা খুব কম থাকবে। এই স্কোর কার্ড যদি কোয়ালিফাই করতে পারো, তাহলে তুমি যে কোনো জায়গায় পিএইচডির জন্য সুযোগ পাবে। তুমি নেট কোয়ালিফাই করলে পিএইচডির জন্য সুযোগ তো পাচ্ছ, তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দেবে। তুমি নেট প্লাস জিআরএফ পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাচ্ছি আমরা, হ্যাঁ, রিসার্চের জন্য সুযোগ পাচ্ছি এবং পিএইচডির জন্য সুযোগ পাচ্ছি। 3টে অপশন তোমাদের দিয়েছে। আগে যে এখন কি হতো, এখন আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি একটা টেস্ট নিত পিএইচডির জন্য,
কিন্তু এখন কি করছে, প্রত্যেককে একই ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করছে। নেট পরীক্ষা দেবে, নেট থেকেই তুমি পিএইচডি করতে পারবে, কলেজে লেকচার দিতে পারবে, ঠিক আছে, এবং জেআরএফ হলেও জুনিয়র রিসার্চ ফেলোশিপটাও পাবে নেট থেকেই। অন্য কোনো আদার্স আর পরীক্ষা দিতে হচ্ছে না। যদি আমাদেরকে পিএইচডি করতে হয় তাহলে নেট অবশ্যই দিতে হবে, নেট থেকেই কিন্তু এবারে নেওয়া হবে আস্তে আস্তে। দেখবে সবকিছু বন্ধ হয়ে যাবে, নেট থেকেই সবকিছু হবে এবারে। ক্লিয়ার? এই সিস্টেম এখন করতে চলেছে। ঠিক আছে, নাও এই পিডিএফটা পাঠাচ্ছি, আপাতত এখানে এখন থাক। হ্যাঁ, আবার যে ক্লাস হবে আমি তোমাকে নোটিস করে দেবো সবাইকে। স্যার বলছে যে